গল্পের নাম আমার সুলতানা সে। লেখনীতে আমাতুর রব তাসনিম। গল্পের অষ্টম অংশ। আমার সুলতানা, আমার সম্রাজ্ঞী, আমার বহু বছরের সাধনার নারী, আমার ভালো লাগার ভালো থাকার স্থান, আমার চোখের শীতলতা, আমার পবিত্র রমণী, আমার শাহজাদির মা, যার মাধ্যমে আমি হৃদয়ের তৃষ্ণা মিটাই, যার ভাবনায় শীত গ্রীষ্ম বর্ষাকালেও বসন্ত খুঁজে পাই, যার সান্নিধ্যে পুষ্পরাজির মন মাতানো সৌরভ, বৃক্ষরাজির শীতল ছায়াও মুয়াশশিকের কাছে ফিকে মনে হয়। উঁচু পর্বতের চূড়ায় বরফখণ্ডিত পাথরে বসে সাত আসমান সাত জমিনের মালিকের কাছে হাত পেতেছি তাকে পাওয়ার জন্য। একামতের সময়, আজানের সময়, ভোর রাতে সাহারিকে এবং ইফতারের সামনে রেখে দোয়া করেছি তার হাত ছোঁয়ার জন্য। আমি মুয়াশশিক পাঁজর ব্যথা নিয়ে ঘুরেছি নিউ ইয়র্কের রাস্তায়। মসজিদের কার্পেটে পড়েই কেঁদেছি এক অনাথ এতিম অমায়িক মেয়ের জন্য। আমার সুলতানা সে, আমার সম্রাজ্ঞী সে। তাকে কি করে তোমরা প্রস্টিটিউট বলতে পারো? মুয়াশ শেষের কথা বলল গায়ের শক্তি দিয়ে চিল্লিয়ে। গায়ের রগ ফুলে বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আরমান শেখের বাড়ির সিমেন্টের ভিতরে গাঁথা ইটগুলোর মনে হয় কেঁপে কেঁপে উঠছে। রিয়ার শরীর দুলে দুলে ঝংকার দিয়ে উঠল। ভয়ে ফ্যাকাশে মুখে রক্তশূন্যতা ধরা দিয়েছে। মার্জিয়া বেগম অপলক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। তিনি জানেন মুশফিকাকে তার ছেলে মাত্রাধিক পছন্দ করে, তবে হৃদয়ের মণিকোঠায় এমন স্বচ্ছ ভালোবাসা চেপে রেখেছে, এই নিদারুণ সত্য কথা তার নিতান্তই জানা ছিল না। নয়ন শেখ চুপ করে বসে আছেন। তিনি ছেলের আগাগোড়া সবই জানেন। রিহান রিয়াসা ঢোক গিলে ফ্যাল করে তাকিয়ে আছে। দাদাভাইয়ের এমন ভয়ানক গর্জন, এমন লালিত চাহনি তারা আগে কখনো দেখেনি। মুয়াজ বরাবরই শান্ত এবং স্বল্পভাষী। শিউলি বেগম, আকলিমা বেগম নিজেদের জায়গায় ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে। নুহাস শেখ, নাহিদ শেখ হতভম্ব হয়ে ভাতিজার কথাগুলো হজম করে নিচ্ছে। তারা যেই মুয়াজকে চিনত আর এখন যেই মুয়াজ দাঁড়িয়ে আছে, এরা যেন একে অপরের সম্পূর্ণ বিপরীতমুখী। মুয়াজ বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। হিড় করে বলতে লাগলো, আমার সুলতানাকে বেশ্যা বলেছিলে যেই কণ্ঠ দিয়ে, আমার সুলতানাকে পতিতাবৃত্তি করে কামাই করতে বলেছিলে যেই জবান দিয়ে, সেই কণ্ঠ আর জবানে আমি পেরেক মেরে দিতাম। কণ্ঠনালী টান দিয়ে খুলে পায়ে পিষে ফেলতাম। কিন্তু কেন করিনি, কেন পারিনি জানো? কারণ তোমরা দুজন আমার কাছের এবং পছন্দের তালিকায় ছিলে। আমার ফুফি আমার মায়ের মতো ছিল। তারা আমাকে শৈশবে অত্যাধিক আদর দিয়েছে। তারা দুই বান্ধবী আমার মলমূত্র পরিষ্কার করেছে। এই জায়গায় আমি থেমে যাই। আরেকটা কারণ হলো, এমন প্রতিশোধ পরায়ণ হয়ে উগ্রতা দেখালে খোদার কাছে জবাব দিব কি? উগ্রতা, সীমালঙ্ঘন এসব আমার সাথে যায় না। তোমাদের ভাইজি রিয়ানা শেখ একজন উগ্রপন্থী। আমার সুলতানাকে বেশ্যা বলেছ শত মানুষের সামনে। রিয়ানা শেখ তার কথা কি জানো তোমরা? হ্যাঁ? আবারও বজ্রকণ্ঠে চিল্লিয়ে উঠেছে মুয়াজ। চোখ দিয়ে যেন অগ্নিশিখা বের হচ্ছে তার। নীরব নিস্তব্ধ বাড়িতে মুয়াজের চিৎকার করা প্রশ্ন দেয়ালে দেয়ালে বাড়ি খাচ্ছে। রিয়ানা সিয়ামকে নিজের দিকে ঝুঁকে যাওয়ার জন্য সিয়ামের অজান্তে হোটেল রুম বুক করেছিল। রিয়ানার উপর আমারই শিকারী নজর ছিল। সে এমন নোংরামি করবে তা আমার কল্পনারও বাইরে ছিল। আমার লোক মারফত ওকে হোটেল থেকে ফিরিয়ে দেয়। তার উপর আমার রাগ আছে। তার মানে এই না খারাপ রাস্তায় তাকে জেনে শুনে ছেড়ে দিব। আমি বাধা না দিলে আজ প্রস্টিটিউট, কলগার্ল এই শব্দগুলো কার দিকে প্রত্যাবর্তন হতো? আমি ভেবেছিলাম রিয়ানা হয়তো মেন্টালি সিক, হয়তো সে মানসিকভাবে অসুস্থ। ভেবেছি দেশে এসে সাইকোলজিস্ট দেখাবো। কিন্তু না, রিয়ানা সুস্থ, তবে তার মন মানসিকতা একদমই নিম্ন এবং অতিরিক্ত স্বার্থবাদী, সেই সাথে বদমেজাজি, রাগী এবং অহংকারী। অতিরিক্ত অহংকার, সুস্থ মানুষ অসুস্থের মতো আচরণ করে। যে জন রাগ দমন করে নিজেকে ঠিক রাখতে পারে, সেই হলো প্রকৃত বীর। ক্ষমতার অপব্যবহার করে রাগ দেখানো কখনো ভালো ফলপ্রসূ হয় না। আমি যদি রাগ দেখাইতাম, আমি যদি জেদের কাজের সাথে কাজ করতাম, তবে রিয়ানার মতো মেয়েকে হাত পা ভেঙে প্রতিবন্ধী করে ঘরে ফেলে রাখতাম। আমি সিয়ামের মতো ছেলেকে গলা কেটে ডাস্টবিনে ভাসিয়ে দিতাম। এত ঔদ্ধত্য কি আল্লাহ পছন্দ করেন? না, তাদের শাস্তি আমি না, তিনিই করবেন। সিয়াম নিজ কৃতকর্মের লজ্জিত এবং অনুশোচনা তার জন্য নিত্যদিনের সঙ্গী। যারা অনুতপ্ত, আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেন, তবে আমি কি নগণ্য বান্দা, কি করে অহমিকা দেখাতে পারি? সিয়াম শুধরে গেছে, তবে এই পিশাচিনী 1 ইঞ্চি পরিমাণ বদলায়নি। মুয়াজ শেখ বিশৃঙ্খলা দেখায় না, গুন্ডাগিরি করে না, তবে এই না সে তার শাহজাদিয়া সুলতানার ছটপটানির দিকে কাপুরুষ হয়ে বসে থাকবে। পাশের ব্যাগ থেকে মাঝারি সাইজের চকচকে ধারালো চাকু বের করে তৎক্ষণাৎ দক্ষ হাতে ছুঁড়ে দিল রিয়ার বাহুতে। চড়া সাইজের চাকু রিয়ার বাহুর মাংসপেশি ভেদ করে ওই পাশে ঢুকে গিয়েছে। কেউ কিছু বোঝার আগে আরেক ঘটনা ঘটিয়ে দিল। ডাইনিং টেবিল থেকে অর্ধভর্তি কাচের জগ হাতে নিয়ে দেয়ালে বাড়ি দিয়ে
ভেঙে ফেলল। ভাঙ্গা জগের বড় টুকরা নিয়ে রিয়ার ওই বাহুতে নিক্ষেপ করল। কাচের টুকরা রিয়ার হাতে গেঁথে গিয়ে সাদা মাংস বেরিয়ে এসেছে। অতর্কিত এমন দুই ঘটনা ঘটিয়ে ফেলল, কেউ ধরতেও পারল না। রিয়া বীভৎস চিৎকার দিয়ে ঢলে পড়ল। শিউলি বেগম মুয়াজের পায়ে আছড়ে পড়ে কাঁদতে লাগলেন। বাবা, বাবারে আর মারিস না বাবা। মুয়াজ শেখ ঢুকরে কেঁদে উঠলেন। সন্তান খারাপ হলেও চোখের পানি শোকের সামনে এমন কিছু দেখা কোনো বাবা মায়ের পক্ষে সম্ভব হয় না। রিয়াসাও আপা বলে ফুপিয়ে উঠছে। রিয়ার এসব নোংরামির কারণে ছোট বোন হয়েও কম কথা শোনায়নি। মুয়াজ চাচিকে পা থেকে উঠিয়ে বুকে আগলে নিয়ে চাচাকে বলল, একে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো চাচা। নুয়াজ শেখ, নাহিদ শেখ আর নয়ন শেখ 3 ভাই মিলে রিয়াকে পাজাকোলা করে গাড়ি বের করলো। রিহানও পেছে পিছে ছুটেছে। শিউলি বেগম অনেকক্ষণ মুয়াজের বক্ষে কেঁদে কেঁদে ভাসালেন। মুয়াজ চাচির মাথায় হাত বুলিয়ে চুমু দিয়ে বলল, আমি রিয়ানাকে অনেক ছাড় দিয়েছি চাচি, এত অত্যাচার আমি মেনে নিব না, তাই ওকে ওর প্রাপ্য বুঝিয়ে দিয়েছি। সন্তান যেমনই হোক, বাবা মায়ের মন ছটপট করে খারাপ সন্তানের জন্য বেশি। আমাকে মাফ করে দিও চাচি। শিউলি বেগম হেঁচকি তুলে বললেন, বাবা, ওর কারণে আমি অনেক অশান্তি হয়েছে। অনেক বুঝিয়েছি সিয়ামের পিছনে না পড়ে থাকতে। নিজের ইচ্ছায় বিয়ে ভাঙলো, আবার সবার কথা অমান্য করে নিজের ইচ্ছায় সিয়ামকে বিয়ে করলো। আবার আমরা বাবা মা হিসেবে ব্যর্থ। মুয়াজ চাচিকে সান্ত্বনা দিয়ে রিহানের মাকে বলল, ছোট চাচি, আপনি মেজো চাচিকে খাইয়ে নিজের ঘরে শুইয়ে দেন। আজ কেউ হসপিটালে যাওয়ার দরকার নেই, কাল একসাথে যাবেন। আমার মা খাবার দিয়ে যাও সুলতানা মহলে। এই বলে বেরিয়ে যাচ্ছিল, পিছন থেকে ভেসে আসলো আসমা বেগমের অশ্রুসিক্ত কণ্ঠ, বাবা মুয়াজ। মুয়াজ দাঁড়িয়ে গেল, তবে ঘাড় ফেরালো না। নীলফা বেগম একই সুরে হেঁচকি তুলে ডাক দিলেন, তবে মুয়াজ একটুও টলল না। গাম্ভীর্যতা বজায় রেখে বলল, মুয়াজ নামে কেউ ছিল তা ভুলে যাও তোমরা। আত্মীয়তা ছিন্ন করা পাপ। তোমাদের সাথে ছিন্ন করার খেলা খেলি আমি খেলবো না, তবে আগের মতো কোনোদিনও আমাকে পাবে না। নিজেদের জবান হেফাজতে রাখো। কামান থেকে তীর বের হলে, কলম থেকে কালি বের হলে, শরীর থেকে রক্ত বের হলে, জান থেকে রুহু বের হয়ে গেলে যেমন ফিরিয়ে নেওয়া যায় না, তেমনি জবান থেকে একবারই বিষাক্ত কথা বের করলে সেই কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। আমার সুলতানাকে নিয়ে তোমরা যেই জঘন্য কথা আরোপ করেছ, তা আমার হৃদয়ের দাগ পড়ে গেছে। শেষ জামানায় মুখের কথা হবে তরবারির আঘাতের চেয়েও বিষাক্ত। আর হ্যাঁ, আরিয়ান এবং আরিয়ানা তোমাদের সাথে আমার যোগাযোগ থাকবে। ইংল্যান্ড আমার যাওয়া পড়লে তোমরা দেখা করতে এসো, তবে আমি তোমাদের বাড়িমুখো হব না আর কোনো দিন। তোমরা শেখ বাড়িতেও আসতে পারবে, তোমাদের আত্মীয়তার সমস্যা হবে না। তোমাদের সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে। বের হয়ে গেল মুয়াজ। পিছনে নীলুফা এবং আসমা বেগম দুজনে সমানে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। নিজেদের মূর্খতা আর অসামাজিক আচরণে মুয়াজের আন্তরিকতা আর ফুফিয়ে ডাক হারালো। আমাদের সমাজে এমন অনেক নারী আছে যারা কারো কথা না শুনেই নিজের মতকে প্রাধান্য দিয়ে হট্টগোল বাঁধিয়ে ফেলে। এদেরকে আল্লাহ সঠিক বুঝদান করেন। মুয়াজ 3-4 কদম ফেলতেই চোখে পড়ল সুলতানা খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকেই আসছে। মুয়াজ হাঁটার গতি বাড়িয়ে সুলতানাকে বলিষ্ঠ হাতে কোলে নিয়ে ঠাই দাঁড়িয়ে থেকে বলল, কোথায় যাচ্ছিলেন সুলতানা? প্রায় 10-15 মিনিট আগে কেমন চিৎকারের আওয়াজ শুনেছিলাম, আপনি আসছিলেন না, তাই দেখতে যাচ্ছিলাম। সিয়ামকে কতবার জিজ্ঞেস করলাম, কিছুই বলল না সে। এখন তো পরিবেশ একদমই শান্ত মনে হচ্ছে। কি হয়েছে এই বাড়িতে? খোদা তাআলার নামে শপথ করেছিলাম সুলতানা, সেই শপথ পূর্ণ করে আসলাম। জানেন সুলতানা, অতিরঞ্জন কিছুই ভালো না। আমি বাড়াবাড়ি পছন্দ করি না, আবার মেরুদণ্ডহীনের মতো বসেও থাকি না। নিজেকে এতটা শক্ত করতে নেই যার কারণে আশেপাশেও ঘেঁষতে ভয় পায় কেউ, আবার নিজেকে এতটা নরমও করতে নেই যে কাদা ছুঁড়ে দিয়ে যায়। আত্মসম্মান থাকা জরুরি। প্রতিরোধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যজন নিজেকে অপমান করবে আর আমি প্রতিবারই চুপ করে থাকব, এমন তো হবে না। নিজেকে লাঞ্ছিত বানানো এমন কিছু আমাদের মত ধর্মে নেই। বলতে বলতে সুলতানা মহলে প্রবেশ করল। মুবাশিরা ঘুমিয়ে গেছে। সিয়া মুবাশিরার বিছানা ঠিক করে শুইয়ে দিয়েছে। দাদা ভাই, আমি চলে যাই, মুবাশিরা ঘুমিয়ে গেছে। ঠিক আছে, শুভরাত্রি সিয়ারা। শুভরাত্রি দাদা ভাই। মুয়াজ তার সুলতানাকে রাজকীয় বিছানায় বসিয়ে দিল। মুবাশিরার দিক দিয়ে সাদা এমব্রয়ডারির কারুকার্য বিশিষ্ট পর্দা টানিয়ে দিল। মার্জিয়া বেগম খাবার দিয়ে গেছেন। মুয়াজ তার মাকে বলল, মা, তোমরা সুলতানা মহলে কবে আসবে? আসবো বাবা, তোমার বাবা মালয়েশিয়ার কাজ শেষ করে আসুক, তারপর একসাথেই আসবো ইনশাআল্লাহ। মৃদু হাসল মুয়াজ। মার্জিয়া বেগম এও একটুখানি আসলেন। মুয়াজ বুঝেছে তার বাবা মায়ের মাঝে ফাঁকা জায়গা ভরাট হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে মুয়াজ পকেট থেকে বেলি ফুলের মালা বের করলো। সেই আগের ভঙ্গিতে বসে পড়ল। সুলতানার হাঁটু ঠেকালো মুয়াজের বুকে। মুশফিকা ঠোঁট এলিয়ে দিয়ে হেসে বলল, বেলি ফুলের ঘ্রাণ পেয়েছি অনেক আগেই, জানতাম আপনিই এনেছেন।
মুয়াজ ছোট দুইটা বেলি ফুলের মালা তার সুলতানার দুই হাতে পরিয়ে দিল। আরেকটা বিছানায় রেখে বলল, এটা শাহজাদির জন্য। মুশফিকা হাতে মালাটা নিয়ে মুয়াজের হাতে পরাতে পরাতে বলল, আপনার শাহজাদি এখন আর উঠবে না, আপনিই পরে ফেলুন। মুশফিকা মুয়াজের হাতে মালাখানা পরিয়ে অমায়িক মুক্তঝরা প্রাণোচ্ছল হাসি দিল। মুয়াজ তৃপ্তি চোখে তাকিয়ে থেকে বলল, এভাবে হেসে মাঝরাতে কপালে চুল উম্মু দিয়ে মাথার চুলে হাত বুলিয়ে আমাকে ফাঁসিয়ে দেন কেন সুলতানা? বউ আগেই ফেসে গেছি, এত বারবার ফেসে গিয়ে কিভাবে থাকা যায় বলুন তো? কেন এত ফেসে যান? আমি তো আমারই কোনো রূপবতী না। মুয়াজ কবিতা গাইল, রূপে রূপবতী গুণ তার নাই, গুণহীন নারীর সমাদর নাই। কে বলল আপনি রূপবতী নয়? আপনি মুয়াজ শেখের রূপবতী, আমার একান্ত রূপবতী। যেই রূপে আমি ডুব দিব, আমিই চোখের তৃষ্ণা মিটাবো, আমি প্রশংসা করব, এই রূপের পরিচর্যা আমিই করব। মুশফিকা হেসে কুটি কুটি হয়ে গেছে। এই কাব্যিক ভাব কোথা থেকে পেয়েছেন? কি যে বলেন সুলতানা? মুশফিকা নিচু হয়ে মুয়াজের কপালে নিজের ওষ্ঠ চেপে ধরল। সরু নাকে, দুই চোখের পাতায়, দুই গালে, থুতনির নিচে নরম চুমু দিয়ে মুয়াজের শীতলতা আরও 4 গুণ বাড়িয়ে দিল। মুশফিকা মুয়াজকে ছেড়ে বিছানায় শুয়ে মুবাশিরার হাতে পায়ে নরম কম্বলে ঢেকে দিয়ে মুয়াজকে ইশারা করল শুয়ে পড়তে। মুয়াজ তার শাহজাদিকে কপালে চুমু দিয়ে সুলতানার আদুরে সারা মুখে চুমুর বন্যা বসিয়ে দিল। আমার সুলতানা। মুশফিকা মুয়াজের মাথা তার গলায় ঠেসে দিয়ে বলল, ঘুমিয়ে যান মিস্টার আর্টিস্ট, আপনার ঘুমের প্রয়োজন আছে। অসুস্থ দুজনের পিছনে খাটতে খাটতে নিজে যেন অসুস্থ না হয়ে যান। আপনারা দুইজন আমার পাশে থাকলে আমি অসুস্থ হলেও শান্তি মিলবে না সুলতানা। শাহজাদি আর আপনি আমার জন্য পরম শান্তির এক জায়গা, যেই শান্তি সৃষ্টিকর্তার কাছ থেকে চেয়ে এনেছি। আমার মা আমার জন্য একবার দোয়া করেছিল, আমি যেন সবসময় ভালো থাকি এবং সুখে থাকি। আমার মায়ের দোয়া কবুল হয়েছে আপনাদের মাধ্যমে। মুশফিকার ব্যথাযুক্ত হাত মুবাশিরার গায়ে আর ভালো হাত মুয়াজের মাথার উপরে। মুয়াজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বছরে সবসময় বসন্ত থাকে না, শীত আসে, গ্রীষ্ম আসে, বর্ষা আসে, এর মাঝ দিয়ে আসে বসন্ত। প্রকৃতির এই বৈচিত্র্যময় পরিবর্তন কেন জানেন? যেন আমরা এই বসন্তের কদর করতে পারি। বসন্ত সবসময় থাকলে আমরা তার গুরুত্ব বুঝতাম না। আপনার আমার ব্যাপারটা হলো এই রকম, শুরু থেকেই একসাথে হয়ে গেলে সম্পর্কের ঘনিষ্ঠতা পাকাপোক্ত নাও হতে পারত। দুজন দুই পরিস্থিতিতে পড়ে ঝামেলা আর সময় নিয়ে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। এখন দুজনই প্রাপ্তবয়স্ক, বুঝদার, ভালো খারাপ বোঝার ক্ষমতা আছে। দেখবেন আমরা স্বপ্নের মতো সময় কাটাবো ইনশাআল্লাহ। মুয়াজ অসংখ্য শুকরিয়া আদায় করে সুলতানার সংস্পর্শে ঘুমিয়ে গেল। মুশফিকা মুবাশিরা দুজনে এখন পুরোপুরি সুস্থ। মুবাশিরার কপালে সেলাইয়ের দাগ এখনও আছে। সেই ঘটনার 1 মাস পেরিয়ে গেছে। রিয়া মোটামুটি সুস্থ। সিয়াম রিয়াকে ডিভোর্স দিয়ে দিয়েছে। রিয়া কারোর সাথে আর কথা বলে না, চুপচাপ থাকে। আজ শেখবাড়িতে বিশেষ এক আয়োজন মূলত সুলতানা মহলের। রিয়া এই আয়োজনের অংশবিশেষ নয়। তার সন্ধ্যার পর বান্ধবীর বাসায় চলে গিয়েছে। শিউলি বেগম কিছু বলেও বলেননি। নীলুফা আর আসমা বেগম নিজেদের গন্তব্যে চলে গিয়েছে। মুয়াজের বন্ধু ওয়াহিদ ইন্ডিয়া থেকে সুলতানা আর শাহজাদির ড্রেস পাঠিয়েছে। সিয়ার বিয়ের দিন পাঠানোর কথা ছিল, ভয়ানক ঘটনা ঘটে যাওয়ায় আর পাঠানো হয়নি। মুয়াজ সবার জন্য ইন্ডিয়া থেকে মার্জিত পোশাক আনিয়েছে। তার মা চাচিদের জন্য জামদানি শাড়ি, চাচাদের জন্য পাঞ্জাবি পায়জামা, সিয়া এবং তার জামাইকেও দেওয়া হয়েছে। জাহাঙ্গীর কবির, জাফর হোসেন এবং শাহিদা বেগম তারাও বাদ যাননি। রিয়াসার জন্য গাউন, রিহানের জন্য স্যুটকোট, বাদ গেছে শুধু রিয়া আর সিয়াম। এদের জন্য মুয়াজ কিছুই আনেনি। সিয়াম অবশ্য এসবে কিছু মনে করে না। মুয়াজ তার মেয়ের সাথে সখ্যতা গড়িয়ে দিয়েছে। মেয়েকে দেখতে পারে এই তো বেশি। সন্ধ্যার পরপর রিয়াসা মুবাশিরাকে সুলতানা মহল থেকে নিয়ে আসে। মুশফিকা জানেন আজ কিসের আয়োজন? নামাজ পড়ে আস্তে আস্তে ধীরে ধীরে ওই বাড়ি গিয়ে দেখলো মুয়াজের মা চাচিরা সবাই মুয়াজের দেওয়া শাড়ি পরে আছে। রিহানের পরনে ব্রাউন কালার স্যুট এবং কোট, রিয়াসা গর্জিয়াস গাউন। মুয়াজের চাচারাও মুয়াজের দেওয়া পাঞ্জাবি পরিধান করে আছে। রিয়াসা মুশফিকাকে ধরে নিয়ে গেল নিজের রুমে। মুয়াজ বাড়ি ফিরল এশার নামাজ পড়ে। সিয়া তার স্বামীকে নিয়ে এসেছে। তারা মুয়াজের দেওয়া উপহার গায়ে জড়িয়েছে। মুয়াজ চাচাদের সাথে কথা বলছিল। নাহিদ শেখ আফসোস নিয়ে বললেন, সিয়ামের জন্য খারাপ লাগে, সারাদিন কেমন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়ায়। মুয়াজ ভাবলেশীন হয়ে বলল, ডায়মন্ড খাটস ডায়মন্ড, অ্যাজ ইউ সো ইউ রেপ। রতনে রতন চিনে, যেমন কর্ম তেমন ফল। ওর এসবেরই কাম্য। নিজের বিবেক আরেকজনের কথায় আরেকজনের পাল্লায় পড়ে খুইয়েছে। চরিত্রহীনা মানবীরা যদি রিয়ানা আর সিয়ামের পরিণতি দেখত তবে শুধরে যেত। তাদের কথাই ভাটা পড়ে সুলতানা আর শাহজাদির আগমনে। মুয়াজের কথা মাঝপথেই থেমে গেল।
এই একটা সময় এই একটা দৃশ্য দেখার জন্য মুয়াজ শেখ বহু রাত কল্পনা করেছে। তার অধরা স্বপ্ন, অধরা ইচ্ছা আজ সচক্ষে ধরা দিয়েছে। শিয়া তার স্বামীকে আগেই ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখানে শুধু মুয়াজের পরিবার উপস্থিত আছে। মুয়াজের সুলতানা ঠিক সুলতানের সাজে এগিয়ে আসছে রিয়াসার ঘর থেকে। ডান হাতে শাহজাদ আঙ্গুল ধরে আছে পুতুলের মতো ফুটন্ত ছোট্ট পদ্মরানী শাহজাদি মুবাশিরা। মুবাশিরাকে আজ কি বলে ডাকবে? পরীর রানী নাকি পদ্মরানী? পুতুল রানী নাকি শাহজাদি? মুয়াজের শাহজাদি ডাক আজ পুঙ্খানুপুঙ্খভাবে ফিট হয়েছে। রিয়াসা পেছনে পেছনে আসছে। মুশফিকা তার স্বামীর সুলতানা হয়ে পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথে একটা একটা করে পা ফেলছে। প্রতি কদমে কদমে যেন একজন সম্রাজ্ঞীর ছাপ গম্ভীর হয়ে চেপে যাচ্ছে। মুয়াজের পুরো পরিবারের সদস্যরা বলতে ভুলে গেছে ইতিপূর্বে এমন সুন্দর মোহনীয় নজরকাড়া দৃশ্য তারা কখনোই দেখেনি। মুশফিকার গায়ে জড়ানো ইন্ডিয়ান ভারী ফ্যাব্রিক্সের রাজকীয় পোশাক, কোমর থেকে পায়ের তলা পর্যন্ত ঘেরাও দেওয়া স্কার্ট, গোল গলায় কাটিং করা কোমর পর্যন্ত ফুল হাতার টপ, হাতের কবজিতে দুটো হুক দিয়ে ঝুড়ি হাতা বানানো হয়েছে। হাতের কনুই থেকে কবজি পর্যন্ত ভারী কাপড় থুবে থুবে আছে। স্কার্ট আর ছোট টপ এমনভাবে লেগে আছে যেন দুইটা একসাথে সংযুক্ত, অথচ উভয়টি আলাদা আলাদা। স্কার্ট আর টপ টকটকে লাল রঙের, এর উপর আলাদা করে রাজকীয় লেডিস ধবধবে সাদা কোটি। এই কোটি রাজকীয় ভাব 20 গুণ বাড়িয়ে দিয়েছে। কোটির হাতার কাপড় ঝুলিয়ে ঝালর দেওয়া হয়েছে। লাল ভরি স্কার্টের সাদা বিশালাকার রাউন্ড করা কোটির কারণে বেশিরভাগ ঢেকে আছে। ভারী লাল স্কার্ট কুচির মতো পরে আছে। লাল স্কার্ট আর টপে লাল রঙের জলছাপ, সাদা কোটির উপর সাদা রঙের জলছাপ। রিয়াসা মুশফিকাকে সিঙ্গেল সোফায় বসিয়েছে। লাল চিপে থাকা চুরি হাতার উপরে সাদা রঙের কোটির ঝালর ঝুলে হাঁটুতে পড়ে আছে। মাথায় জর্জেট কাপড়ের হিজাব পরা। হিজাবের কারণে গলা বুক সব ঢেকে আছে, যার ফলে হীরার নেকলেস আর হীরার কানের দুল দৃশ্যমান হয়নি। মায়ের সাথে মিলিয়ে কুট্টি মুবাশিরার ড্রেস বানানো হয়েছে। মুবাশিরার গায়েও লাল স্কার্ট আর লাল টপের উপরে জলছাপের সাদা কোটি, হুবহু মায়ের মতো, তবে আকারে ছোট। মাউন্নুস ছোট, তার পোশাকও ছোট। মুবাশিরার গলায় ছোট হীরার নেকলেস, পায়ে নূপুর, ঝুনঝুন করে মায়ের হাত ধরে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তার মন খারাপের কারণ হলো রিহান তার পছন্দের আয়না নিতে চেয়েছে, শুধু একটুখানি ধরেছে, এতেই কাজ শেষ হয়ে গেছে। এক দফা কান্নাকাটি করেছে। সে তার আয়না কাউকেই ধরতে দেয় না, সেখানে রিহান নিয়ে যেতে চেয়েছিল। কান্নার কারণে হীরার নেকলেস পরা রাজকীয় পোশাকে রাজকন্যার মুখখানা লাল হয়ে আছে। হাতে শক্ত করে আয়না ধরে রেখেছে। মুখে তার হাসি নেই, যেন রাজপ্রাসাদে তুলতুলে রাজকন্যার হাসির করে নয়, পুরো রাজ্য ভাটা পড়ে আছে। মুয়াজের বাবা উচ্চসুরে মাশাল্লাহ বললেন। বাবার ধ্বনিতে মুয়াজের ধ্যান ফিরল। মুয়াজের উঠে দাঁড়িয়ে সুলতানা মহলে চলে গেল কিছু একটা আনতে। নয়ন শেখ, নুহাস শেখ, নাহিদ শেখ এবং তাদের স্ত্রীরা সবাই মুশফিকা মুয়াজের জন্য প্রাণ ভরে দোয়া করলেন। মুশফিকার লজ্জা লাগছে ভীষণ। মুয়াজ সুলতানা মহল থেকে একটা বক্স সাথে করে এনে মায়ের সামনে গেল। মার্জিয়া বেগম হীরার নেকলেস আর কানের দুল পরে আছে। মুয়াজ বাক্স থেকে হীরার মুকুট বের করলো। নেকলেস আর কানের দুলের সাথে ম্যাচিং করা মাথার মুকুট। মুয়াজ রিয়াসার মাধ্যমে নেকলেস আর দুল আগেই পাঠিয়ে দিয়েছে, শুধু মুকুটগুলো বাদে। মুকুট নিজে পরিয়ে দিবে। মার্জিয়া বেগম আবেগে আনন্দে সশব্দে কেঁদে ফেললেন। মুয়াজ মায়ের কপালে চুমু খেয়ে বলল, মা, তোমার ছেলে উপার্জন করেছে, সেই উপার্জনের টাকায় তোমাকে এগুলো দিয়েছি, তুমি কি খুশি হওনি? মার্জিয়া বেগম আরও জোরে কেঁদে উঠলেন। বাবা, এত খুশি আমি জীবনেও হইনি। আমার হীরার দরকার ছিল না, তোমার আন্তরিকতা, তোমার সুখের সংসার দেখার লোভ ছিল আমার, তা আমি দেখেছি। তোমার সুখে আমি সুখী বাবা। মার্জিয়া বেগমকে সোফায় বসিয়ে মুয়াজ গেল তার শাহজাদির কাছে। শ্বেত বর্ণ, মুখটা লাল হয়ে আছে। মুয়াজ চোখ রাঙিয়ে রিহানের দিকে তাকালো। রিহান অন্য দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। বক্স থেকে ছোট্ট হীরার মুকুট বের করে শাহজাদির মাথায় পরিয়ে দিল। মুয়াজ মুবাশিরার হাত থেকে আয়না নিয়ে মুবাশিরার মুখের সামনে ধরল। নিজের মাথায় মুকুট দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মুয়াজ মুবাশিরার কারণে কানে কি জানি বলতে লাগলো। 4টি দাঁত বের করে একটুখানি হাসি দিল। মুবাশিরার হাসি দেখে মার্জিয়া বেগম ফিক করে হেসে দিলেন। সাথে সাথেই সবাই আবার একসাথে হেসে ফেলল। ছোট শাহজাদির হাসিতে ছোট রাজ্য হেসে উঠল। মুয়াজ এবার তার সুলতানার মাথায় 7টি হীরার মুকুট পরিয়ে দিল। মুশফিকার মুকুটে 7টি হীরা বসানো, একদম মাঝে বড় আকারের সাদা একটা হীরা, তার চারপাশে তিনটি 6টি মাল্টি কালার হীরা। শুধু সাদা হীরাটাই বড় আর বাকিগুলো ছোট। সাদা হীরার সাথে লাল, হালকা হলুদ, হালকা নীল হীরাগুলো চমকে চমকে জল জল করছে।
মার্জিয়া বেগমের নেকলেস, কানের দুলগুলো, মুকুট ভিন্ন রকম। মুশফিকার মুবাশিরার ড্রেস এবং হীরার সব কিছু একই রকম। এগুলো কৃত্রিম হীরা, ল্যাবে কাস্টমাইজড করা। মুয়াজ তিনজনের জন্য ল্যাবে অর্ডার দিয়ে কাস্টমাইজড করে বানিয়েছে। হিজাবের উপর মুকুট পরা সুলতানা এবং সত্যিকারের সম্রাজ্ঞীর রূপ ধারণ করেছে। মুশফিকা এসবের কিছুই জানতো না, কেউ তাকে কিছুই বলেনি। মুশফিকা কি প্রতিক্রিয়া দেখাবে কিছুই বুঝতে পারছে না, আসলে বুঝতেও পারছে না। এত স্নিগ্ধ পরিচ্ছন্ন মন কারো হতে পারে? হ্যাঁ, পারে তো। মুয়াশিক একজন স্নিগ্ধ মনের অধিকারী। সিয়া মুবাশিরাকে ঝটপট কতগুলো চুমু খেয়ে ওই বাড়ি নিয়ে গেল মুবাশিরার দাদা দাদি বাবাকে দেখাতে। মুয়াজের বাবা, চাচি, চাচা সবাই শীতল চোখে এক প্রাণবন্ত পরিবেশ উপভোগ করলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আরেক পদের অভ্যন্তরণা রেডি হলো। মুয়াজ রিয়াসাকে বলল, রিয়াসা, আমার শাহজাদিকে নিয়ে আসো। রিয়াসা গিয়ে দেখলো মুবাশিরাকে শাহিদা বেগম একটু একটু করে ভাত খাওয়াচ্ছে। জাহাঙ্গীর কবির, জাফর হোসেন দুই ভাই মুবাশিরার সাথে কথা বলছে। সিয়াম তৃপ্তির চোখে তাকিয়ে আছে তার ঔরসের রাজকন্যা দিকে, যাকে অন্য কেউ শাহজাদি বানিয়ে রেখেছে। সিয়া মুবাশিরাকে কোলে করে এই বাড়িতে এনেছে। সিয়ার কোল থেকে মুয়াজ শাহজাদিকে কোলে নিল, আর এক হাতে সুলতানার এক হাত ধরে লাল গালিচায় হাঁটা ধরল। আরমান শেখের বাড়ি থেকে সুলতানার মহলের সদর দরজা পর্যন্ত লাল গালিচা বিছানো হয়েছে। মুয়াজ এগুলো কখন করলো মুশফিকার মাথায় ধরছে না। রিয়াসা ডাক দিয়ে বলল, দাদা ভাই, মুবাশিরাকে গালিচার উপর দিয়ে হাঁটিয়ে নাও। ওর দুই হাত তোমরা দুইজন ধরো। মুয়াজ মুবাশিরাকে মাঝখানে দাঁড় করিয়ে দিল। মুশফিকা এক হাতে ধরেছে, মুয়াজ আর এক হাতে ধরেছে। রিহান, রিয়াসা দুজন লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছে। মুয়াজ না করছে না, ভিডিও যেন না করে, বড়জোর 3-4টা ছবি উঠাতে পারে, এর বেশি কিছুই না। মুশফিকা কিছুটা হেঁটে দাঁড়িয়ে গেল। কৌতূহলে প্রশ্ন করল, গালিচার উপর এগুলো কি? পদ্মফুলের পাপড়ি। কি পদ্মফুলের পাপড়ি? হ্যাঁ, কিন্তু পদ্মফুল কেন? আমি তো শুনেছি লাল গোলাপের পাপড়ি ছিটিয়ে দেয়। পদ্মফুল আপনার পছন্দ তাই? ইয়া আল্লাহ, যেই ফুল সরাসরি ভালো করে দেখতেই পারলাম না, সেই ফুলের পাপড়ির উপর আমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। পদ্মফুল সরাসরি দেখবেন এবং হাতেও ধরবেন ইনশাআল্লাহ। টকটকে লালের মাঝে সাদা রাউন্ড ঘেরাও করে কোটি পরা মাথায় মুকুট দিয়ে একজন সম্রাজ্ঞী আর একজন শাহজাদি লাল গালিচায় পিটপিট করে হেঁটে সুলতানা মহলের দিকে প্রবেশ করছে। ওই বাড়ির ছাদ থেকে সিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সব কিছুই। উল্টো দিকে ঘুরে তাকার তরুণ মুশফিকা চেহারা দেখল না। সিয়ামের বুকটা হাহাকার জমে গেল, চোখে পানি কচু পাতার মতো টলমলে করে একসময় গড়িয়ে পড়ল। সিয়া ভাইয়ের একাকিত্ব, নীরবে গুমরে মরা সব দেখেও কিছু বলতে পারল না। কিছু অপরাধ আজীবন বয়ে বেড়াতে হয়। মার্জিয়া বেগম, শিউলি বেগম, আকলিমা বেগম তিন যা তাদের বাড়ির মূল দরজায় দাঁড়িয়ে এক রাজকীয় অভ্যর্থনা দেখল। এমন কিছু সচরাচর দেখাই যায় না। মুয়াজ চাইলেই ফরেনার ফ্রেন্ড এবং দেশের আত্মীয় স্বজনদের নিয়ে হইহুল্লোড় করে সবার সামনে এই বিশেষ আয়োজন করতেই পারত, কিন্তু তা করেনি। এইসব তার পছন্দ নয়। রাতের আধারে নিজের সুলতানা আর শাহজাদিকে সুলতানা মহলে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা জানালো। এগুলো সিয়ার বিয়ের পরের দিন করার কথা ছিল। রিয়া অঘটন ঘটিয়ে দেওয়াতে পিছিয়ে গেছে সব কিছুই। মুশফিকা এখন ভালো করে হাঁটতে পারে, মুবাশিরাও সুস্থ। এই 1 মাসে মুবাশিরার দুগ্ধ পান ছাড়ানো হয়েছে। আহত হওয়ার 3 দিন পর থেকে কিছু খেতে চাইতো না, বুকের দুধও জোরে করে খাওয়াতে পারতো না। সেই থেকে দুগ্ধ পান করা একেবারে বন্ধ হয়ে যায়। মুবাশিরা রাতে বেশিক্ষণ সজাগ থাকে না। রিয়াসাকে মুশফিকা বলেছিল সুলতানা মহলে থাকতে। রিয়াসা লাফিয়ে লাফিয়ে মুবাশিরার কামরায় তুলতুলে নরম বিছানায় কতক্ষণ খেলাধুলা করে দুজনেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। রিয়াসার বুকের উপর মুবাশিরা ঘুমিয়ে আছে। দুজনেই গর্জিয়াস কাপড় পাল্টিয়ে নর্মাল কাপড়ে শুয়েছে। মুশফিকা গিয়েছে মুবাশিরাকে আনতে। দুজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকতে দেখে ফিরে এলো। শাহজাদিকে আনলেন না কেন সুলতানা? ওরা দুইটা খুব সুন্দর করে ঘুমিয়ে আছে, ইচ্ছা করলো না আলাদা করতে। সিয়ার বিয়ের দিন ব্যতীত আর কোনো দিন আমি আমার মেয়ের ছাড়া ঘুমায়নি। রিয়াসার বুকের উপরে পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখে শান্তি লাগলো, তাই আর আলাদা করিনি। রাতে ঘুমিয়ে গেল, আর ওঠে না। একদম সকালে আর উঠবে, সমস্যা নেই। রিয়ান দরজায় করাঘাত করে ভিতরে ঢুকলো। কী রে, তুই এখানে? মুশফিকা আব্বা আমাকে সুলতানা মহলে থাকতে বলেছে, তাই এসেছি। রিহান তোমার জন্য ওই কামরা বিছানায় ঠিক করে রেখেছি, ঘুমিয়ে যাও। আপা, আমি তো একা থাকতে ভয় পাই। মুয়াজ ভুরুকসকে বলল, 8ম শ্রেণীতে পড়িস, এখন যদি বলিস তুই একা থাকতে ভয় পাস, তা কি করে আমি বিশ্বাস করব বল?
তাছাড়া শেখ বাড়িতে কি চাচাচের পাশে ঘুমিয়ে থাকো তুমি? শেষের কথা ব্যঙ্গাত্মক সুরে বলল মুয়াজ। ওই বাড়িতে আমার রুমে একা থাকার অভ্যাস হয়ে গেছে, তাই ভয় পায় না। এখানে কি আগে থেকেছি? তাহলে তোকে আসতে বলেছে কে? আপা বলেছে। তাছাড়া রিয়াসা আফা থাকলে আমি কেন থাকবো না? মুবাশিরার কক্ষের মেঝেতেই থাকবো। আপা আমাকে বিছানা করে দাও নিচে। মুয়াজ কিছু বলতে নিলে মুশফিকা থামিয়ে বলল, আপনি ওর সাথে তর্ক করবেন না। আমি আসতে বলেছি, অন্য রুমে ভয় পেলে থাকার দরকার নেই। রিহান চল আমার সাথে, তুমি নিচে তোমাকে ভালো করে বেডিং করে দেয়। রিহান মুবাশিরার কামরায় নিয়ে গিয়ে শুয়ে পড়ল। মুশফিকা খাটের পর্দা টানিয়ে চলে গেল। রিহান বিড়বিড় করে বলছে, আমাকে দিয়ে কত গোয়েন্দাগিরি করিয়েছে, এখন আর চিনেই না। রিহানের কথা শুনে মুশফিকা হেসে ফেলল। হাসলেন কেন সুলতানা? রিহানের কথা শুনে। আপনি ছেলেটার সাথে এমন করেন কেন? ওর সাথে এমন করতে ভালোই লাগে। আমাকে সুলতানা সাজিয়েছেন, নিজে কেন সুলতানা সাজলেন না? আমি আপনাদের সেনাপতি। মুয়াজ শুভ্র পাঞ্জাবি গায়ে দিয়েছে, তাকেও খারাপ লাগছে না। সুদর্শন গঠনের যে কোনো পারফেক্ট কাপড় ঠিকঠাক মানিয়ে যায়। শাহজাদিয়ার সুলতানার সাথে মিলিয়ে সাদা পড়েছে। আপনার সাদা রং পছন্দ? মুয়াজ তার সুলতানাকে খাটে বসিয়ে মার্বেল পাথরের টাইলসের উপরে বসে পড়ল। বরাবরের মতো এবারেও সুলতানার হাঁটু ঠেকালো মুয়াজের বুকে। মুশফিকা এখনও ভারী অনিন্দ কাপড় খুলেনি। মুয়াজ হাত দিয়ে হিজাবের পিন খুলে দাঁড়িয়ে মুকুট নিয়ে এলো। খোলা চুলের মাথায় আবার পরিয়ে দিল। হীরার নেকলেস, কানের দুল, মাথার তাজ সব মুয়াজের চোখে একে একে ধরা দিতে লাগলো। সাদা জলছাপের কোটি দুই দিকে ছড়িয়ে মাঝে লাল ভারী স্কার্ট এবং টপ সুন্দর করে বেশ জায়গা জুড়ে মিলে আছে। সুলতানা, আমার কি মনে হচ্ছে জানেন? কি? আকাশের সাদা মেঘের নিচে এক হৃদয় সিক্তা গোলাপ বিশেষ সৌন্দর্য নিয়ে ফুটে আছে। আবার মনে হচ্ছে শত শত লাল স্ট্রবেরির মাঝে এক বৃষ্টি স্নাতক কাঠগোলাপ দাঁড়িয়ে আছে। এই ধবধবে সাদা আর টকটকে লালের সংমিশ্রণে আপনাকে অপরূপ সুন্দর লাগছে। মুশফিকা মুয়াজকে গভীর আলিঙ্গন করে ফুফিয়ে অশ্রুবিদর্শন দিতে লাগলো। মুয়াজ দুই হাতে জাপটে ধরে নিজেও নিঃশব্দে নোনতা পানি ফেলেতে যাচ্ছে। কাঁদছেন কেন সুলতানা? মুশফিকা পুরো নিঃস্ব। শাহজাদিয়ার আপনাকে এমনভাবে দেখতে চেয়েছি অনেক আগেই। নিজের উপার্জিত অর্থ দিয়ে আপনাদেরকে এই বেশে দেখতে, এই হালতে রাখতে ভালো পরিমাণ টাকার দরকার। শাহজাদির অস্তিত্ব 2 বছরের, এর অনেক আগেই আপনাকে সুলতানা হিসেবে কল্পনা করি আমি। মুশফিকা মুয়াজের পিঠে খামচি মেরে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলল, এত ভালোবাসেন কী করে আপনি আমাকে? কী করে এত নিখুঁত ভালোবাসা জমিয়ে রেখেছেন? প্রথম ভেবেছি আপনি হয়তো মজা করছেন আমার সাথে, কিন্তু ধীরে ধীরে সব খোলাসা হয়ে যায়। আর যাই হোক, এই ভালোবাসায় কোনো সন্দেহ পোষণ করাটাও অন্যায়। আমার সব কিছু অকল্পনীয় আর ঘুমের মাঝে স্বপ্ন মনে হয়। আজ গালিচায় হাঁটার সময় বাবা মা, দাদি, ফুপি সবার কথা ভীষণ মনে পড়ছিল। মনে হয়েছে ওরা আমাকে দেখছে আর হাসছে। দুজনকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছে। কান্নার তাপে মুশফিকার শরীর কেঁপে কেঁপে উঠছে। সব কান্না কষ্টের হয় না, কিছু কান্না পরম সুখের, প্রাপ্তির আর শুকরিয়ার। মুশফিকা মুয়াজের পিঠ থেকে হাত সরিয়ে মুয়াজের মুখোমুখি হলো। নরম হাতে মুয়াজের 2 চোখের পানি মুছে কপালে, নাকে, 2 চোখের পাতায়, 2 ভিজা গালে দাড়িযুক্ত থুতনির নিচে সময় নিয়ে চুমু দিয়ে মুয়াজের মাথা গলায় চেপে ধরল। এভাবেই কিছুটা সময় অতিবাহিত হলো। সুলতানা, এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। জানি আমি। আর কি জানেন? মাঝরাতে যখন মুয়াজ শেখের মাথায় হাত বুলিয়ে দেই, তখন সে সজাগ থাকে, চোখ বন্ধ থাকে, তবে চোখে ঘুম থাকে না। মুশফিকার গলা থেকে মুয়াজ মাথা সরিয়ে থপ করে কোলে নিয়ে হাঁটতে লাগলো। খোলা চুলে, মাথায় হীরার তাজ পরা সুলতানাকে। জলসাফের বাড়ি স্কার্ট আর কোটি একদিকে হেলে পড়েছে। মুশফিকার মাথার মুকুট মুয়াজের কানে গলায় লেগে খুঁচা খায়, তাই মুকুট খুলে মুশফিকা মুয়াজের হাতে দিল। মুয়াজ সেটা ওয়ার্ড্রোবের উপর রেখে দিয়েছে। হাঁটতে হাঁটতে মুয়াজ বলল, আমার সুলতানা, আমার সম্রাজ্ঞী, আমার পবিত্র নারী আপনি। আপনার জন্য কত কত আবেদনময়ী মুখের উপর না করে দিয়েছি তার হিসাব নেই। আপনি আমার জীবনে না থাকলেও ওইসব বেহায়াপনাদের কোনোদিনও গ্রহণ করতাম না। প্রেম ভালোবাসা নাকি সৌন্দর্য দেখে হয়। হয়তো রূপের সৌন্দর্য, নয়তো চেহারার কাঠামোর সৌন্দর্য, নয়তো সুন্দর কণ্ঠ, আর নয়তো সুন্দর চুল, নয়তো সুন্দর চোখ। সব কিছু এই সৌন্দর্যের ভিড়ে একটা না একটা থাকতেই হবে। তা না হলে প্রেম করা যাবে না, ভালোবাসা যাবে না। সবাই কেবল সৌন্দর্যের পিছনেই খুঁজে। এর মাঝে হয়তো দুই একজন কিছুটা ভিন্ন রকম থাকতে পারে। আপনার সৌন্দর্যের ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না সুলতানা। আমার চোখে আপনি ভীষণ সুন্দরী। আপনাকে আমার মারাত্মক ভালো লাগে। আপনাকে নিয়ে ভাবতেও ভালো লাগে। এই ভালো লাগা নিয়েই কাটিয়েছি এতদিন। আমি আপনাকে ভালোভাবে দেখেছি সিয়ারার গায়ের হলুদের দিন।
বিশ্বাস করবেন না সুলতানা, ওই দিন রাতে আপনাকে আমার চোখে এক অতীব সুন্দরী নারী মনে হয়েছে। আপনাকে দেখেছি রাতে, কিন্তু হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি মাগরিবের পরেই। সেই থেকে এই পর্যন্ত আমার সুলতানার সুশ্রী চেহারা আমার কাছে একবারের জন্য মলিন মনে হয়নি। মাঝে বেশ কতদিন অসুস্থ ছিলেন, সেই সময়েও মনে হয়নি আমার সুলতানা আমার সুখ পাখির মুখখানি মন্দের ছোঁয়া লেগেছে। মুয়াজ কোলে রেখেই সুলতানার কপালে শব্দ করে চুম্বন এঁকে দিল। আবারও হাঁটতে নিলে মুশফিকা বাধা দিয়ে বলল, বিছানায় বসুন। কষ্ট হয় না তো সুলতানা? ভালো লাগে আমার, বিছানায় বসিয়ে দিন। মুয়াজ মুশফিকাকে বিছানায় বসিয়ে পর্দা টেনে দিল। মুশফিকা মুয়াজের কোলে বসে ঠিক বুক বরাবর মাথা দিয়ে পিছন দুই হাত দিয়ে পিঠটা শক্ত করে আঁকড়ে ধরল। মুয়াজ আদুরে বিড়াল ছানার মতো আগলে নিল সুলতানাকে। সুলতানা, বলুন। দাদি 5 দিন আগে অসুস্থ থেকে মারা যায়। সেই 5 দিন আপনি তেলাওয়াত করতেন দাদির শিওরে বসে। একদিন দাদির ঘরের দিকে যাচ্ছিলাম, তখনই আমার চলন্ত পা জোড়া থেমে যায় এক সদ্য কিশোরী বয়সী মেয়ের সুমধুর তেলাওয়াত শুনে। দাদির ঘরে আর গেলাম না, দাঁড়িয়ে থেকে শুনলাম সম্পূর্ণ। তখনই ভালো লেগে যায় সেই পবিত্র মোহনীয় সুর। এরপর আর শোনা হয়নি। দাদি মারা গেল, আমিও চলে গেলাম ইউএসএ। এভাবে কিছু মাস কেটে যায়। এরপর আবার দাদা অসুস্থ, দাদাকে দেখতে দেশে ফিরলাম। দাদা শিওরে বসে তিলাওয়াত করছিলেন, আবারও শুনলাম। এবার তিলাওয়াতের সাথে সাথে সেই কিশোরীকেও ভালো লেগে যায়। দাদা মারা যায়, রুটিন মতো আমিও চলে যাই। তবে সেইবার এক অসীম ভালো লাগার বীজ সাথে করে নিয়ে যায়। সাথে সাথে না বুঝলেও সময়ের সাথে সাথে আমি নব্য অনুভূতি বুঝতে সক্ষম হই। আপনি কিন্তু তখন তত বড়ও ছিলেন না, আর আমি একদম যুবক। আপনাকে দেখেছি অনেক দূর থেকে, তবে কাছে নয়। আপনার চেহারায় অবয়ব আমার জানা ছিল না। বেশ কিছু বছর কেটে যায়। ঘুমে স্বপ্ন দেখলাম আবছা এক সম্রাজ্ঞী, যে রাজকীয় পোশাক পরে মাথায় মুকুট পরে হেঁটে যাচ্ছে। আমি কিছুই জিজ্ঞাসা করলাম না, সে নিজে থেকেই বলল, আমি সেই সম্রাজ্ঞী যাকে মুয়াজ শেখের ভালো লাগে। পরদিন সকালে ফুরফুরে মেজাজে আপনার নাম দিয়ে দিলাম সুলতানা। সেই থেকেই শুরু হয় একপাক্ষিক ভালো লাগা সুলতানার প্রতি। আপনি এসব কিছুই জানতেন না, আমার ফ্রেন্ড গ্রুপ সবাই জানে। 1 সপ্তাহের মাঝে সুলতানার মাথায় মুকুট পরা পেন্টিং তৈরি করে ফেললাম। আমার অগোচরে আমার বন্ধুরা ওই পেন্টিং আর্ট এক্সিবিশনে জমা দিয়ে দেয়। ওদের উপর অতিরিক্ত ক্ষেপে যায়, ওই পেন্টিং নষ্ট করে ফেলতাম। মানুষের চিত্র অঙ্কন করা নাজায়েজ। পরবর্তীতে আমি তওবা করেছি। এরপর আর কোনোদিন প্রাণের ছবি আঁকিনি। অর্ডার করে আসলেও রিজেক্ট করে দিয়েছিস। যেই অর্ডার করুক, যত সম্মানিত বা উচ্চপদস্থ লোক হোক না কেন, আমি কোনো পাত্তা দেইনি। আশ্চর্যজনকভাবে মুকুট পরা সুলতানের পেন্টিং সবার নজর কাড়ে। তুরস্কে সেল হয় সেটা। তারা মুভি বা ড্রামা বানায়, এই রকম ব্যানার বা অঙ্কন লাগে তাদের। এরপর থেকে আমি পরিচিত মুখ হয়ে যাই। আমার তওবা হয়তো আল্লাহ কবুল করেছেন। পেন্টিং খুব সাবধানে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে নিতে হয়। এত সাবধানতার পরেও সুলতানার পেন্টিং যেই গাড়িতে ছিল ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমার আঁকা প্রথম কোনো মানুষের চিত্র অঙ্কন নষ্ট হয়ে যায়, যা আর কোনো কাজেই আসেনি। আমি কিন্তু অলরেডি এক্সিবিশনের নাম করা হয়ে গেছি। মাথায় চেপে বসলো সুলতানাকে সুলতানার মতো ট্রিট করতে হবে। শুরু হয়ে গেল আমার অন্য হয়ে কাজ খোঁজা। বাবা টাকা দিতে চাইলে না, করে দেই। ইউরোপ কান্ট্রির প্রধান দেশের থেকেও যদি বাবার থেকে সাহায্য নিতে হয়, তবে সুলতানের কাছে সোজা হয়ে দাঁড়াবোই বা কী করে। এতটাই বেপরোয়া হয়ে যাই, ভেবেছিলাম রাস্তার ধারে পেন্টিং সেল করব। এটাও একটা প্রফেশন। কিন্তু মানুষজন নিজের ছবি অঙ্কন করতে চায়, কেউ কোনো প্রাণের ছবি আঁকা একে স্রষ্টার অবাধ্য হই কী করে বলুন? বাদ দিয়ে দিলাম সেই ভাবনা। এরপর ধীরে ধীরে আর্ট জগতে আমার প্রচলন হতে লাগলো। ধুমসে পেন্টিং সেল করি। এখানে সুলতানা মহল নির্মাণের কাজ শুরু করে দেয়। হঠাৎ করে আমার অজান্তেই আমার সুলতানার জোর করে বিয়ে দেওয়া হলো। বিধ্বস্ত হয়ে যায়। তখন ছিল আমার দ্বিতীয় এক্সিবিশন। ইন্টারন্যাশনালভাবে আরও মশহুর হলাম আমি। কিন্তু কোনো উচ্ছ্বাস ছিল না আমার মাঝে, কোনো কাজ করতাম না, শুধু খাওয়া, নামাজ, এতটুকুই। বন্ধুরা পাশে ছিল সবসময়ই। আপনার গতিবিধি আমার সব জানা ছিল। এভাবে কেটে গেল 8টা মাস। সিয়ামের সাথে বিচ্ছেদ ঘটল, আমি এর সব কিছুই জানতাম। এরপর শাহজাদিকে পেটে নিয়ে আপনার সংগ্রাম। শাহজাদির জন্ম হলো। রিয়ান এক ফুটফুটে পরি শিশুর পিক পাঠায়। কি যে মায়া লেগে গেল। আবারও উপার্জনের পিছনে ছুটলাম। কুইন আর লিটল কুইন দুজনকে একদিন প্রকৃত কুইনের মতোই দেখব। এবারেও বাবার সাহায্য নেই। বাবার থেকে 10 লাখ টাকা নিয়ে আমার কাছ থেকে আরও কিছু মিলিয়ে 4 জন বন্ধু মিলে কফি শপ দিলাম। ভালোই আয় হতো সেখান থেকে। সেই আয় থেকে আমার মা আর আপনাদের জন্য আরেকজনের আজকের আয়োজন। হালাল পথে উপার্জন করা কত
কষ্ট, তবে শান্তি এতে আছে। হারাম পথে হাত দিলে অনেক আগেই কোটি টাকার হাতের মুঠোয় থাকতো আমার, সেদিকে ফিরিয়েও তাকাইনি। জানেন সুলতানা, আমাদের দেশেও এমন অনেক পুরুষ আছে যারা স্ত্রী সন্তানকে রানীর মতো দেখতে চায়, তবে সচ্ছলতার কারণে পেরে ওঠে না। আমি তো বাবার কাছ থেকে সাহায্য পেয়েছি, দেশে টাকা পয়সা দিতে হয়নি, আমার কোনো পিছুটান ছিল না, তাই আমি লক্ষ্যে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে পারিবারিক সাপোর্ট পায় না, পিছুটানের কারণে উঠে যায়। রাতের শেষ ভাগ হয়ে চলেছে, চাঁদ বিদায় নিবে কিছুক্ষণ পরেই। বাইরের ঝিরিঝিরি বাতাস, সুলতানা মহলেও বাতাসের শীতলতা বিচরণ করছে। মুয়াজ তার সুলতানার ভিজা চুল নরম তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে, চুলের গোড়া চুলের আগা থেকে পানি সযত্নে মুছতে মুছতে বলল, সুলতানা, বলুন, ঘুম পেয়েছে? ঘুম চেপে বসেছে চোখে, একটু পর আজান দেবে, এখন ঘুমিয়ে গেলে উঠবেনই বা কী করে? একটু কষ্ট করে সজাগ থাকুন, সালাত আদায় করে ঘুম দিবেন, জোহরের সময় একবারে উঠবেন, মাঝে নাস্তা খেলেই চলবে, শাহজাদিকে আমি রাখবো। সকালে ঘুমিয়ে জোহরের সময় এত পর্যন্ত লম্বা সময় ঘুমাবো কী করে? রাতের ঘাটতি দিনের বেলায় পূর্ণ করবেন। ঘুম ঠিকমতো না হলে শরীর খারাপ হয়ে যায়। মুশফিকা আড়ামোড়া ভেঙে মুবাশিরার কাছে গেল। মুয়াজের পরনে পাতলা গেঞ্জি আর 3/4 প্যান্ট, ঝটপট নিজের ভিজামাকা তোয়ালে মুছে ছড়িয়ে দিল। খাটের পর্দা সরিয়ে সুলতানা শাহজাদির ভারী রাজকীয় পোশাক, হীরার গয়না সব কাওয়ার্ডে রেখে দিল। বিছানার চাদর ঠিকঠাক করে পর্দা টেনে দিল। আজান হলো, দুজন নামাজ পড়ে নিল। সুলতানা, এখন কিছু খাবেন? না, এখন কিছু খাবো না। আচ্ছা, শুয়ে পড়ুন, 9টার দিকে উঠে নাস্তা করে আবার ঘুমাবেন। মুবাশিরার কামরায় দরজার সামনে দাঁড়িয়ে রিহানকে ডাক দিল। রিহান উঠে অজু করে নামাজে দাঁড়ায়। রিয়াসা, শাহজাদিকে নিয়ে যাও। দাদাভাই মুবাশিরা কিছুক্ষণ আগে বিছানায় শিশি করে দিয়েছে। তোমার গায়ে জামা কাপড়ে লেগেছে? জি, সুলতানার গায়ের পোশাক দিচ্ছি, পবিত্র হয়ে সেগুলো পরে নামাজে দাঁড়িয়ে যাও। রিহান না উঠলে আমাকে ডাক দিবে। নরম বিছানায় মুবাশিরা শিশি দিয়ে ভিজে গেছে দাদা ভাই। সমস্যা নেই সেটাতে, ওই বিছানায় ওয়াটারপ্রুফ চাদর নেই, তাই এমন হয়েছে। সকালে কিছু একটা করব। ঘুমন্ত মুবাশিরা ভিজা কাপড় বদলিয়ে অন্য কাপড় পরিয়ে দুজনকে বুকে নিয়ে ঘুমিয়ে গেল মুয়াজ। বলিষ্ঠ বুকের একপাশে সুলতানা, আরেক পাশে শাহজাদি। মুশফিকা ঘুমের মাঝেই হাত দিয়ে স্বামী সন্তানকে জড়িয়ে ধরল।